নমস্কার। আজকের বিষয় হলো পাঁঠা। তো চারদিকে এখন এত পাঁঠা যে হিসেব রাখা মুশকিল। দিনে দুটো তিনটে করে ভিডিও করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যা হোক, আজকের উপলক্ষ যেটা সেটা আপনারা সবাই জানেন যে শ্রদ্ধেয় শ্রী শ্রী গোপাল পাঁঠাকে নায়ক বানিয়ে বলিউডের হিন্দুত্বের পোস্টার বয় বিবেক অগ্নিহোত্রী নামের এক পরিচালক একটি সিনেমা বানিয়েছেন, যার নাম বেঙ্গল ফাইলস। সেটার কততম যেন একটা ট্রেলার লঞ্চ ছিল দু একদিন আগে কলকাতায়, সে নিয়ে তুলকালাম। তিনি সব কটা সিনেমাই অখাদ্য বানান, আশা করা যাচ্ছে ট্রেলার দেখে যা বুঝলাম এই সিনেমাটাও অখাদ্য। ফলে সিনেমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আলাদা করে খুব বড় করে কিছু বলার নেই গোপাল পাঁঠাকে নিয়েও। তো ওনাকে নিয়ে কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছি, নিচে লিঙ্ক দিয়ে দেবো বা আপনারাও স্ক্রল করে দেখে নিতে পারেন। তো এখানে ছোট্ট করে বলি যে উনি একজন অতি সাধারণ গুন্ডা। দাঙ্গার সময় ওরকম গুন্ডাদের বাড় বৃদ্ধি হয় সর্বত্র। মিনা পেশোয়ারি, যুগল ঘোষ, বোম্বাইয়া, গোপাল পাঁঠা, এরকম নানান নাম সে সময় শোনা গিয়েছিল। এরা সবাই ওই সময় উঠে আসা ধূমকেতুর মতো হঠাৎ হঠাৎ সব গুন্ডা। দুই সম্প্রদায়েরই আছেন, নাম শুনে বুঝতে পারলেন। তো যদি আপনারা শরদিন্দু পড়ে থাকেন, নিশ্চয়ই পড়েছেন, ব্যোমকেশ যদি পড়ে থাকেন, তো এই ত্রাতাদের ঠিক চরিত্রটা কি বুঝতে পারবেন। ওনার গল্পে একটা চরিত্র ছিল বাঁটুল সর্দার। তিনি এবং এরা বাকিরাও এলাকা থেকে তোলা তুলতেন নিরাপত্তার জন্য। তো সেগুলো হলো নিরাপত্তার ফি। এর অডিটের কোনো বালাই ছিল না, এবং আপনারা কতটা তার স্কেল ছিল আন্দাজ করতে পারবেন। এখন যদি ধরুন তৃণমূল সম্পর্কে একটা কথা প্রায় চলে যে তারা তোলা তোলে বিভিন্ন জায়গা থেকে, সেটাকে মোটামুটি যদি 100 গুণ বাড়িয়ে দেন দাঙ্গার সময় আতঙ্কের হিসেব টিসেব ধরে টরে, এবং সকলের জন্য তোলা দেওয়াটা বাধ্যতামূলক করে দেন, তাহলে ওটা যে স্কেলে পৌঁছবে এই সমস্ত বাঁটুল সর্দার জাতীয় গুন্ডাদের তোলা তোলার রেঞ্জ ছিল তাই। তো এত টাকা তারা তুলতেন, তার অডিটের বলা বাহুল্য, কোনো বালাই ছিল না। সেই দিয়ে পোষা হতো গুন্ডা বাহিনী, সেটাও একটা বড় গুন্ডা বাহিনী ছিল। অস্ত্র শস্ত্র কেনা হতো। কি করে কিনতেন তিনি গোপাল পাঁঠা খুব নিজের মুখেই বলেছেন, যে সাক্ষাৎকারটা আমরা এর আগে দেখিয়েছি, সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তখন মার্কিনী সৈন্যরা কলকাতা চেয়ে ফেলেছে, তাদের খুব সামান্য টাকা দিলেই তারা কার্তুজ আর পিস্তল দিয়ে দিত। তো সেই সময় আরও জিনিসপত্র ঘটেছিল, সে নিয়ে পরে একটা বড় করে অনুষ্ঠান করব। তো এই সস্তায় অস্ত্রপাতি ছিল, গুন্ডাদের দল ছিল। এই সংগঠিত গুন্ডা বাহিনীতে কিছু পুরনো বিপ্লবী যাদের অস্ত্রশস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল, এমনকি আজাদ হিন্দ ফৌজের একজন প্রাক্তনীয় ঢুকে বসে পড়েছিলেন বলে অভিযোগ। তো মানুষের তো অধঃপতন হয় আপনারা জানেনই। এই ধরুন সাভারকার, তিনি নাকি ছিলেন একজন খুব বড় বিপ্লবী, তারপর তিনি দিয়ে দিলেন মুচলেখা। অনন্ত সিংহ, এই সমস্ত তার লেখা যদি পড়েন, এই সমস্ত বিপ্লবীদের যারা জেল ফেরত তাদের সম্পর্কে একটু কটু কথাই বলেছেন, যে তুমিও তাদের বিশ্বাস করতে পারেন না, কারণ তাদের মধ্যে কে খোঁচড় হবে সেটা জানার কোনো উপায় নেই। ফলে ওনারা চট্টগ্রামের যে যুব বিদ্রোহটা ঘটিয়েছিলেন, সেখানে কোনো প্রাক্তন এবং অভিজ্ঞ বিপ্লবীকে সঙ্গে নেননি, সবাই ছিল আনকোরা। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো এইখানে তারা অস্ত্রশস্ত্র জোগাড় করেছিলেন এবং গুন্ডা বাহিনীকে লাগিয়েছিলেন। পয়সার কোনো অভাব ছিল না, পয়সা তো তোলা হতো সাধারণ মানুষের কাছ থেকে, যারা লুটপাটও কিছু না কিছু হতোই, মানে বিপক্ষ যারা ছিল তাদের তো লুটপাট করা হতোই। তো যাই হোক, এগুলো তো বছর খানেকের ঘটনা। দাঙ্গা তো এক সময় মিটলো, এবার প্রশ্ন হলো গুন্ডা বাহিনী কি করবে। তো একদল ডাকাতি করতে লাগলো, এবং আপনারা জেনে আশ্চর্য হবার কিছু নেই যে গোপাল পাঁঠার নামেও ডাকাতির অভিযোগ ছিল, তবে প্রমাণিত কিছু হয়নি। তবে অন্যরা যে জড়িয়ে ছিল তিনি নিজেই বলেছেন, এবং ওই সাক্ষাৎকার যেটা আমরা দেখেছি কয়েকদিন আগে সেখানে সেটা আছে। তো বাকি যারা ছিল, যারা ডাকাতি করলো না বা ডাকাতি থেকে একটু সরে এলো, বা ডাকাতির সঙ্গে সঙ্গেই তারা ক্লাব বানালো, কেউ কালী পুজো করতে লাগলো, বাকিরা রাজনৈতিক দলের পেশি শক্তি হয়ে গেল। রাজনৈতিক যোগাযোগটা ওই দাঙ্গার সময় তোলা ইত্যাদি তোলার সময় তো তৈরি হয়েছিল, কারণ রাজনৈতিক দলের সবুজ সংকেত না থাকলে এই কাজ কেউ করতে পারে না। ফলে এরা তাদের মোটামুটি পুরো সময় বা আংশিক সময়ের পেশি শক্তি হয়ে গেল। তো গোপাল পাঁঠা, এটা আবারও অভিযোগ, শোনা যায় কিরণ শঙ্কর রায় এবং বিধান রায়ের মাসলম্যান ছিলেন। মোহাম্মদ ইসমাইল কমিউনিস্ট পার্টির প্রার্থী, যিনি যার কাছে হারতে হারতে একবার বিধান রায় রহস্যজনকভাবে জিতে যান, শোনা যায়, প্রমাণ করার কোনো উপায় নেই, শোনা যায় সেখানে গোপাল পাঁঠার অদৃশ্য হাত ছিল। ফলত ওনার যোগাযোগটা ছিল কংগ্রেসি মহলের সঙ্গে, হিন্দুত্ববাদীদের সঙ্গে যোগাযোগের কোশ্চিনকালেও কিছু প্রমাণ নেই বা অভিযোগও নেই, তথ্য তো নেই।
উল্টো দিকে মানে এটা শুধু কংগ্রেসের ব্যাপার ছিল তা না, উল্টো দিকে জ্যোতিবাবু পরবর্তীকালীন মুখ্যমন্ত্রী, তাঁর মাসলম্যান আবার শোনা যায় তিনি ছিলেন রাম চ্যাটার্জি। তবে এইসব সত্যি সত্যি প্রমাণ করা ভীষণ কঠিন, এগুলো শুধু অনেকেই বলেন এটা হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে অবিশ্বাস করি না, কিন্তু প্রমাণ টমান কিছু নেই, কারণ কেউ তো আর খাতায় লিখে এই সমস্ত গুন্ডাদের নিয়োগ করে না। তবে এর মধ্যে যেটাতে কোনো সন্দেহ নেই, এই 46-47 সালে গুন্ডা বাহিনীর একটা উত্থান হয়েছিল, এবং সেখান থেকেই ক্লাব সংস্কৃতি এবং ক্লাব যে কালী পুজো করবে, গুন্ডামি করবে, এটার যে একটা কালচার কলকাতা জুড়ে এবং বাংলার একটা বড় অংশ জুড়ে চালু হয়েছিল, সেটা ওই সময় শুরু হয়েছিল। তো এই হলো সংক্ষেপে গোপাল পাঠার গল্প। আগেই বলেছি, আরও একবার বলছি, যে এটা নিয়ে একটা বড় এপিসোড, সেই সময় ঠিক অবস্থাটা কী ছিল এ নিয়ে অজস্র গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে, ছড়ানো হচ্ছে ইচ্ছে করে, ছড়িয়ে পড়েছে কথাটা ঠিক না। তো সেজন্য বড় একটা অনুষ্ঠান এবং লেখালেখিও করা দরকার, সেগুলো আমরা করব। কিন্তু আজকে শুধু গোপাল পাঁঠার গল্প নয়, আজকের বিষয় হলো গোপাল পাঁঠা এবং অন্যান্যরা। তো আজকের এপিসোডটা মূলত অন্যান্য পাঁঠাদের নিয়ে। তো বিবেক অগ্নিহোত্রী যে সিনেমাটা করেছেন এই গোপাল পাঁঠাকে নিয়ে, বলা বাহুল্য যে ইতিহাসটার কথা বললাম, তিনি এই ইতিহাসটা কিচ্ছু জানেন না, ফলত তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয় বিষয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটা কেন করলেন, যে বিষয়টা নিয়ে উনি কিচ্ছু জানেন না। ওনার সাক্ষাৎকার দেখেছি, দু একদিন আগে এবিপি আনন্দ তো একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে ফেললো, সেখানে দেখলাম যে বিষয়টা নিয়ে কিচ্ছু জানেন না, যা খুশি বলে যাচ্ছেন। তো তাহলে কেন করলেন? কারণ পরপর কয়েকদিন ধরে কিছু ভাষণ শুনলাম, বেশ কয়েকজনের, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চরিত্রের মানুষ, তাদের ভাষণ শুনলাম, এবং শুনে দেখলাম কি অদ্ভুত মিল। শুনলে মনে হয় সবাই আসলে সবার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই, এমনি ভাই না, মাস্তুতো ভাই। মাস্তুতো ভাইদের মধ্যে কি সম্পর্ক সেটা আপনারা জানেনই। তো সেদিন 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লা এক লম্বা ভাষণ দিলেন, সেটা নাকি রেকর্ড একটা ভাষণ। তা তিনি রেকর্ড ভাষণ দিন, যতক্ষণ খুশি বলুন, বিদেশে যেখানে খুশি যান, অর্জিত অধিকার, সেটা নিয়ে কথা না। যেটা নিয়ে কথা বলছি সেটা দেখিয়েওছি এর আগে, তার একটা বড় অংশ ছিল অনুপ্রবেশ নিয়ে। তো অনুপ্রবেশ নিয়ে তিনি কি বললেন, ও বাঙালি ঠেঙানো হচ্ছে অনুপ্রবেশের অজুহাতে, সেসব নিয়ে টু শব্দটি নেই, কিন্তু তিনি ঠিক উল্টো বললেন। তো সেটা এর আগের দিনে দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি না, আমি অনেকটাই গৌরচন্দ্রিকা করতেই অনেকটা বলে ফেললাম, সময় চলে যাবে। তো উনি কি বললেন যে অনুপ্রবেশ একদম বরদাস্ত করা হবে না, কারণ অনুপ্রবেশের চোটে ডেমোগ্রাফি একদম বদলে যাচ্ছে, অর্থাৎ জনবিন্যাস একদম বদলে যাচ্ছে, দেশের যুবকদের রুটি রুজি সমস্ত কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা, ভেবে দেখুন। মেয়েদের নিশানা করছে, এটাও ভাবুন, এবং আদিবাসীদের ভুলিয়ে ভালিয়ে জমি দখল করে নিচ্ছে। মানে এই অভিযোগটা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই প্রথম দেখলাম, যে তারা আদিবাসীদের ভুলিয়ে জমি দখল করে নেয়। তো জনবিন্যাস এমন বদলাচ্ছে, বা প্রধানমন্ত্রী বললেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা নাকি সংকটে। তো এইটা খুব অদ্ভুত লেগেছে শুনে, বিষয়বস্তুটার জন্য না, কারণ ঠিক এই একই কথা কদিন আগেই শুনেছিলাম একজন বাঙালি বুদ্ধিজীবীর মুখে এবিপি আনন্দের স্টুডিওতে। তার নাম হচ্ছে তিলোত্তমা মজুমদার, সে নিয়ে অনুষ্ঠান করেছি, আবারও দেখাবো না, এখানে মুখে বলে দিই, ইচ্ছে হলে স্ক্রল করে দেখে নিতে পারেন। তো তিনি কি বলেছিলেন যে তিনি চারদিকে এমন অনেক লোক দেখছেন যাদের সংস্কৃতি নাকি ঠিক ভারতীয় নয়। তো সেটা কি করে বুঝেছেন অবশ্য বলেননি, বোধহয় ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। তা লক্ষ্য করে দেখুন, আবারও অনেক লোক ছেয়ে যাচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে, যাদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা ঠিক ভারতীয় নয়, এরা বদলে দিচ্ছে জনবিন্যাসকে। তো কি করে বুঝেছিলেন? ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। কিন্তু শুভেন্দু অধিকারী আরেকজন যিনি আছেন বিরোধী দলনেতা, তিনি অবশ্যই ষষ্ঠ ইন্দ্রিয় ধার ধারেন না। তিনি খুব পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই জনবিন্যাস বদলে কারা দিচ্ছে, কারা আবার রোহিঙ্গারা, চারদিকে রোহিঙ্গা। তো একবার এক এক রকম সংখ্যা বলেছিলেন, কখনো 30, কখনো 70 লাখে, আবার কখনো বোধহয় একবার ঠিক মনে করতে পারছি না, কোটিতেও চলে গিয়েছিলেন। তো এই সংখ্যাগুলো এত বেশি, কয়েকটা তো এত বেশি যে পৃথিবীতে এত রোহিঙ্গা পৃথিবীতে এখন নেই আর কি। হয়তো রোহিঙ্গাদের গত 100 বছর ধরে সমস্ত রোহিঙ্গা যারা জন্মেছে তাদেরকে যোগ করলে কাছাকাছি পৌঁছবে, কিন্তু এখন নেই। তো জনবিন্যাস যে বদলেছে, এইটা নিয়ে তিলোত্তমা মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনের ভাষা, ভঙ্গি, পরিশীলন এগুলোতে অনেক তফাৎ থাকতে পারে, কিন্তু এই একই বক্তব্যটা একই, যে জনবিন্যাস কিন্তু ভাই বদলে যাচ্ছে। তো অনুষ্ঠানে যিনি সঞ্চালক ছিলেন সুমন দে,
তিনিও মিনমিন করে বলছিলেন অনুপ্রবেশ একটা বিরাট বড় সমস্যা, আলাদা করে জনবিন্যাস বলেননি, কিন্তু বাকিদের সঙ্গে মূলত একমত। তো জনবিন্যাস সংক্রান্ত কথাটা কিন্তু একই। এবং এরপরে যেটা আগেই বলছিলাম, গতকাল শুনলাম বিবেক অগ্নিহোত্রীর আবেগী ভাষণ। তো এবিপি একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে ফেলেছে। তো কোনো পরিচালকের সাক্ষাৎকার এবিপি নিউজ চ্যানেলে হয় বলে আমি বিশেষ দেখিনি, একাত্তর হয়েও থাকতে পারে। তো এক্ষেত্রে মনে হচ্ছিল যেন স্বয়ং ফেলিনি এসেছেন ভিন গ্রহ থেকে, ফ্রেডেরিকো ফেলিনি। তো তিনি এত বড় একজন পরিচালক সেটা আমাদের জানা ছিল না। তা হতেও পারে হয়তো উনি আসলে সত্যিই ফেলিনি, ওনার বিখ্যাত সিনেমার নাম হতেই পারে আমার লালচে ভিটা। তো তো তার মধ্যে তো এই অনুষ্ঠানে অনেক কিছু বললেন সেই বিবেকবান বাবু। তার মধ্যেও যেটা এখানে প্রতিপাদ্য সেটা হলো একই বিষয় আছে, ডেমোগ্রাফি, অর্থাৎ কিনা জনবিন্যাসের বদল। তো এমন নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে, আমাদের বিবেকবান বাবু বললেন যে বাংলা একদম কাশ্মীর হতে চলেছে, বিপদ একেবারে ঘাড়ে উঠে নাচছে। তো একদিন বাদে তিনি আবার বললেন তিনি প্রচণ্ড বাঙালি। তো যা দেখতে পাচ্ছি এখন সবাই বাঙালি, এয়ারপোর্টের সিকিউরিটি, ব্যাংকের কর্মচারী যারা হিন্দি বলে তারা সবাই হিন্দিভাষী বাঙালি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো মা কালীর ভক্ত, ধোকলা খেকো বাঙালি। আর আগেই বললাম যে বিবেক তো স্বয়ং ফ্রেডেরিকো ফেলিনি, পূর্ব বাংলায় ফেলে আসা ভিটে নিয়ে তিনি সিনেমা করেছেন লাল লালচে ভিটা। তো এরা সবাই বাঙালি, খালি বাঙালিরা নয়, বাঙালিদের কপাল কি, তাদেরকে পেলোডারে তুলে অন্যদিকে ফেলে দেওয়া হবে, কান টান কেটে নেওয়া হবে। তাই এখানে একটা প্রস্তাব করা যেতেই পারে যে এই সমস্ত অনারারি বাংলাদেশিদের এদেরকেও বাঙালি সম্মান দিয়ে পেলোডারে তুলে একদম পুশব্যাক করে ওপারে পাঠিয়ে দেওয়া হোক। তা এগুলো অন্য প্রসঙ্গ, ঠাট্টাই আর কি, সেসব থাক। কিন্তু এখানে প্রতিপাদ্য যেটা সেটা হলো এই যে 4-5টা উদাহরণ দিলাম, এই অগ্নিহোত্রী থেকে শুরু করে তিলোত্তমা মজুমদার, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী, এদের ভাষা এবং ভঙ্গি, জনবিন্যাস বদলে যাচ্ছে। এগুলোর সঙ্গে পরিসংখ্যানের কোনো সম্পর্ক নেই, জনবিন্যাস পরিসংখ্যান অনুযায়ী আদৌ বদলাচ্ছে না, এটা আশা করি বলার দরকার নেই। তো ভাষা এবং ভঙ্গিতে এত মিল যে শুনলেই মনে হয় যে একদম সুসংগঠিত, অর্থাৎ কিনা মাস্তুতো ভাইরা একে অপরের সঙ্গে পরামর্শ করে তাদের শুভ কর্মে নেমে পড়েছে। এবং শুনলে মনে হয় সংগঠিত পাঁঠাদের উল্লাস, সবাই একসঙ্গে একই গুলবাজি ব্যয় করে করবে, ঠিক করে নিয়েছে, এইটুকুই আর কি। তো অনেকেই বলছেন যে এই এরা ব্যয় করতে দেওয়া হোক বেঙ্গল ফাইলস নিয়ে, কিন্তু এত হইচই করা উচিত না। কিন্তু কথাটা হচ্ছে যে এরা যদিও একটি বিশেষ চতুষ্পদের মতোই আচরণ করছে, কিন্তু চতুষ্পদটি কিন্তু ভয়ানক। হইচই না করলেই যে এদের বিপদ চলে যাবে, এরা যে আমাদের পাড়াপড়শি নিরীহ ছাগলের মতো একটি যা পেলো খেলো, খেয়ে অন্যদিকে চলে গেল, তা কিন্তু নয়। এরকম হবে না যে হইচই না করলে বিপদটা হাওয়া হয়ে যাবে। এই হইচই করবো না, চোখ বন্ধ করে থাকবে, এটা হচ্ছে উট পাখির মনোবৃত্তির। কারণটা সত্যি কথা বলতে কি বোঝা যায় না। তো এনআরসি এটাই ঘটিয়েছে, সেটা নিয়ে না বললে কি সমস্যাটা উবে যাবে? যারা ডিটেনশন ক্যাম্পে বসে আছেন, অনেকে আত্মহত্যা করছেন, নারকীয় যন্ত্রণার মধ্যে কাটাচ্ছেন, তো তাদের কি সমস্যা মিটে যাবে? আমরা বরঞ্চ দেখতে পাবো, নেই হবে। তো ভোটার লিস্ট নিয়ে না বললে কি উড়ে যাবে সমস্যাটা? উড়বে না। তো বেঙ্গল ফাইলস নিয়ে যদি না বলা হয় তাহলে কি ওই বিখ্যাত ফেলিনি, অর্থাৎ কিনা আমাদের বিবেককে ডেকে এবিপি ফুটেজ দেবে না? দেবে, সব কটাই হবে। না বললে বরং না বলাটা হবে। তো ফলে যেটা করা উচিত সেটা হচ্ছে এর সবকটাকে ধরে অ্যাড্রেস করা উচিত। তাই ইনি একজন হাম্বা, এইটা হচ্ছে আজকে স্লোগান, অর্থাৎ যতই নাচো সাম্বা, বিবেক তুমি হাম্বা, এরকম স্লোগান দেওয়া উচিত। এবং যেহেতু আমরা পাঁঠা নিয়ে শুরু করেছিলাম, এই স্লোগানটাও দেওয়া যেতে পারে যে আমাদের সম্প্রীতি আছে, আমরা হতে পারি, আমরা গোটা, আমরা কাটা, কিন্তু বিবেক শুধুই গোপাল পাঁঠা। এইটুকু আজকের স্লোগান হিসেবে বলে দেওয়া উচিত। তো এই গেল এক দঙ্গল পাঁঠার কথা, যাদের মধ্যে একজন পরিচালকও আছেন, এছাড়াও আরও নানা রকম লোকজন আছে। তো এছাড়াও আছে এই সিনেমার ভিতরের পাঁঠারা। এই সিনেমায় কয়েকজন বাঙালিও অভিনয় করেছেন। তো একজন তো জাত গোখরো মিঠুন চক্রবর্তী, তো তিনি, তাকে এর মধ্যে ধরবো না, তিনি তো আর বাঙালিও নেই, গরমকালে টুপি গ্লাভস পরে ঘোরেন, তিনি এখন জাত গোখরো, কালকেউটে ইত্যাদি পর্যায়ে উন্নীত হয়েছেন। তো এর আগে ওই যে ডিস্কো ড্যান্সার বলে যে অখাদ্য সিনেমাগুলো বানাতেন, সেগুলো থেকে না তিনি নাচটা শিখেছেন, অভিনয় কি শিখেছেন আমি জানি না। তো তাতে করে তিনি এখন এই নাগিনের মতো কালকেউটে আর লাল গোখরো হয়েছেন। কিন্তু বাকি যারা আছেন তারা খুব উল্লেখযোগ্য। একজন হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তার অভিনয় ক্ষমতার আমি ভক্ত ছিলাম একটা সময়, এখনও আছি,
তিনি এই সিনেমাটাতে অভিনয় করেছেন, যদিও বুদ্ধিমানের মতো তিনি এটা নিয়ে কিচ্ছু বলেননি, ফলে এই মুহূর্তে তাকে আমি ওই চতুষ্পদের পর্যায়ে ফেলতে পারছি না। কিন্তু দ্বিতীয় আরেকজন আছে, তাকে আমি চিনতাম না, তার নাম সৌরভ দাস। তো তিনি তো অভিনয় করেছেন তো বটেই, তারপর দেখলাম যে একটা কালো জামা পরে, ঝিকিমিকি জরি লাগানো কালো জামা পরে, এটাও দেখাচ্ছি না, সময়টা বেশি হয়ে যাবে, দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমার কথা বিশ্বাস করুন। তো তিনি বললেন যে তিনি ওটাতে অভিনয় করেছেন কারণ ওরে বাবা বলিউডি সিনেমায় চান্স পেয়েছি, করব না। আর তার সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা বললেন যে উনি সিনেমাটা করেছেন বটে, কিন্তু কি নিয়ে সিনেমা, কি বৃত্তান্ত, কিচ্ছু জানতেন না। ওনাকে কিছু ডায়ালগ বলতে হয়েছে, উনি বলে দিয়েছেন এবং বললেন সিনেমা নাকি এইভাবেই হয়। তো একে বলতে ইচ্ছে করে যে আমার দুধের শিশুটি, সত্যি কথা বলতে কি ওরকম হয় না। ধরুন আপনি চুরি করে ধরা পড়লেন, পড়ে বললেন আমি কিচ্ছু জানতাম না, যে না বলিয়া পরদ্রব্য হরণ করা একটি ফৌজদারি অপরাধ, অথবা আমাকে ছেড়ে দিন, ওরকম হয় না। ওরকম করলে আদালত ছাড়বে না, পুলিশ ছাড়বে না। তো বলিউডি সিনেমা পয়সা করি ভালো দেয়, রুটি রুজি জোগাড় দেয়, এটুকু বললে কোনো সমস্যা ছিল না। কেরিয়ারের জন্য সবাই আমরা অনেক কিছু করি, চাকরি বাকরি করি, বা মালিকদের হয়ে 5 মাস কেটে দিই, ওতে অসুবিধে কিছু নেই, আপনিও করেন আমিও করি, ওইটুকু বললে সমস্যা কিছু ছিল না। এমনকি যে বলিউডের প্রতি এদের যে অযৌক্তিক হ্যাংলাপনা, তাতেও কোনো সমস্যা নেই। তো হ্যাংলাপনাটা কীরকম না, এরা করেন বাংলা সিনেমা, কিন্তু এদের অর্ধেক বাংলা বলতেই পারেন না। ধরুন যদি এদেরকে বলতে বলেন কিং কর্তব্য বিমূঢ়, বলতে গেলে জিভ ছুলতে হবে, কিন্তু ওই জিভ দিয়েই আবার বলিউড দেখলেই লালা পড়বে। তো এইগুলো মেনে নিতে পারি, যদিও ঠাট্টাই আর কি নিশ্চয়ই করব, মেনে নিতে পারি, হবে, মানে এগুলো হচ্ছে এবং হবে। বাংলার এমনই কপাল যে যারা বাংলা সিনেমায় অভিনয় করবেন তারা বাংলা বলতে পারবেন না, কেউ কেউ হিন্দি মিশিয়ে বলবেন, কেউ কেউ আধো আধো ইংরেজি মিশিয়ে বলবেন, বাট বলবেন 50 বার, যেন পশ্চাৎ দেশের কথা হচ্ছে, আর কেন কি বলবেন। তো এইগুলো একরকম করে ঠাট্টাই আর কি বিষয়, কিন্তু আমরা মেনে নিতে পারি। কিন্তু কিচ্ছু জানতাম না, এটা আবার কি? ফলে এইটা যদি কেউ না জানেন, যে চুরি করে তিনি যদি বলেন যে আমি জানতাম না ওটা ফৌজদারি অপরাধ, ওটা হয় না। তো এই সময় বাঙালির বিরুদ্ধে যে কি সিনেমা বানাচ্ছেন আমাদের অগ্নিহোত্রী বাবু, বিবেক অগ্নিহোত্রী বাবু, সেটা না জানার কিচ্ছু নেই। একজন শিল্পী হয়েছেন যখন, অন্তত এইটুকু সাধারণ জ্ঞান থাকতে হবে, অন্তত শিল্পী বলে নিজের যখন পরিচয় দিচ্ছেন, এবং সেই সাধারণ জ্ঞানটুকু যদি থাকে, এটাও জানতে হবে যে ওই সিনেমায় অংশগ্রহণ করা এটা একটা নৈতিক অপরাধ, না ফৌজদারি নয়, কিন্তু বাঙালি জাতির প্রতি অপরাধ। কিচ্ছু জানতাম না, এটা হাস্যকর কথা তো বটেই, কিন্তু আমরা ঠিক এটা হাসির জায়গায় নিতে পারছি না। এটা আপনি জেনে করেছেন ধরে নিচ্ছি, বা জানুন বা না জানুন, অপরাধটা কিন্তু অপরাধী। তো এটা লম্বা হয়ে যাচ্ছে, তবু এটা দেখতে গিয়ে ইন্টারনেটে আরেকটা ক্লিপ দেখলাম, সেটা না বলে পারছি না, সেটাও বলতেই হবে, এবং দেখাচ্ছি না, আমার কথা সত্যি, এটা ধরে নিন। তো ক্লিপটা কি না, এত কিছু চলছে, বাঙালি খেদানো হচ্ছে, সিনেমা নিয়ে হইচই চলছে, এর মধ্যে দেখলাম দেবলীনা নামের কোনো এক অভিনেত্রী কোলে একটা কুকুর নিয়ে এইভাবে কুকুরের গাল টিপতে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। কার জন্য জাস্টিস? না কুকুরের জন্য। তো সেটা বোধহয় লোকজন বুঝতে পারছিল না, এর মধ্যে হঠাৎ কুকুরের জন্য জাস্টিসটা কোথা থেকে গেল। সুপ্রিম কোর্ট তো বলেইছে বিষয়টা দেখবে। তো তাতে তিনি খুব রেগে গিয়ে আবার বললেন, লোকে মূর্খ তাই বুঝছে না, হুবহু কোটেশন নয়, কিন্তু এইরকমই, লোকে মূর্খ শব্দটা বলেছেন, যে লোকে মূর্খ তাই বুঝছে না, কুকুররা জাস্টিস না পেলে পৃথিবীর কি কি ক্ষতি হয়ে যাচ্ছে। তো কুকুরদের জাস্টিস কিভাবে হবে আমি জানি না, আমার জানা নেই, তো সেই নিয়ে উনি আন্দোলন করছেন, বেশ করছেন, আমরা সবাই মূর্খ এবং আমিও মেনে নিতে কোনো অসুবিধে নেই। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা ঠিক কোন জগতে বাস করেন ইনি? কি সেই বিখ্যাত ক্রেনিয়াস গ্রহের অ্যাং? এখন এই সময়ে যখন রোজ বাঙালির ঠ্যাঙানি খাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, কারো কান কেটে নেওয়া হচ্ছে, কাউকে ঠেলে বন্দুক কুচিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওপারে, এখন যখন বাঙালির ইতিহাসকে গোল্লায় দেওয়ার জন্য বিবেক অগ্নিহোত্রী একটা অদ্ভুত সিনেমা নামিয়ে সেটাকেই সিনেমার পরাকাষ্ঠা বলে, শিল্পের পরাকাষ্ঠা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই সময় বাঙালি মরে যাচ্ছে, সেই নিয়ে টু শব্দটি নেই। কিন্তু কুকুরের কথা হায় কেহ তো বোঝে না, তাই সবাইকে মূর্খ বলা, এটা কি ইয়ার্কি হচ্ছে? মানে মানুষ মরছে সে নিয়ে ওদের কোনো চিন্তা নেই, কুকুর নিয়ে খুব চিন্তা। কুকুরের মানবাধিকার আছে কিন্তু জানি না, কিন্তু কুকুর নিয়ে আন্দোলন করলে আমার কোনো সমস্যা নেই, সেটা অন্য বিষয়, পরে বলবো। কিন্তু কথা হচ্ছে মানুষ নিয়ে চিন্তা নেই, কুকুর নিয়ে প্রচণ্ড চিন্তা, এবং সেটা না বুঝলে লোককে মূর্খ বলা, এটা ঠিক কোন ধরনের সংবেদনশীলতা?
তো এইটা এরা করে যাচ্ছেন, এটা দেখে আমি যদিও বলছি মজার বিষয়, কিন্তু এটা ঠিক অতটা মজার ব্যাপার না। এই সেলিব্রিটিরা এইগুলো করছেন, এগুলো খবর হচ্ছে, এই বিবৃতিটা দিচ্ছেন, এটা খবর হচ্ছে, ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, এবং কেউ কেউ আবার দেখি যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এখন আবার কোনো সেলিব্রিটি কিছু একটা যদি বাঙালির পক্ষে বলে দেন, সেটা একটা বিরাট খবর হয়, অনুপ বাঙালির পক্ষে দাঁড়াবেন। তো এরা কী করেন জানি, যখন বোম্বে যান তখন গিয়ে তো বলবেন যে ওয়াই ডু ইউ নিড টু স্পিক ইন বেঙ্গলি বলবেন, আর বাংলায় এসে চাপ খেলে বলবেন যে আমি বাংলার পক্ষে আছি। তো বাংলার পক্ষে থাকাটা এদের কর্তব্য, নৈতিক দায়িত্ব, করে কোনো মহৎ কাজ করছেন না, বরং যারা করছেন না, এই কুকুর নিয়ে এখন আধিক্যতা করছেন, কুকুরের অধিকার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বাঙালি মরে যাচ্ছে তখন কুকুর নিয়ে কথা বলছেন, বাঙালিকে নিয়ে টু শব্দটি নেই, এটাকে আমি বলছি আধিক্যতা। যারা বলছেন আমি কিচ্ছু জানি না, সিনেমাটা করে ফেলেছি, এবং যারা ওই জনবিন্যাসের অজুহাতে বারবার টেনে আনছেন, এটা কিন্তু নৈতিক অপরাধ করছেন। তো এদেরকে নিয়ে হইচই করার কিচ্ছু নেই এই প্রজাতিকে নিয়ে। তো এই প্রজাতিকে নিয়ে হইচই করলে মেনে নিতে হবে যে গোপাল পাঁঠাই হচ্ছে আদর্শ, আমাদের আদর্শ আইকন, এর বেশি কিছু যোগ্যতা আমাদের নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা খুবই লম্বা হয়ে গেল, পসরা সাজিয়ে দিলাম। তো আপনারা যেখানে দেখিবেন ছাই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো পাঁঠার মতো, জীব পাইলে পাইতে পারো পাঁঠার মতো। তো আমি সাজিয়ে দিলাম, আপনারা বেছে নিন কে পাঁঠা কে নয়, কে কার কতটা ডিগ্রি, কার কতটা পেডিগ্রি। তো এছাড়া আরও নানা রকম ঘটনা ঘটছে, আগেই বললাম দিনে 2-3টে করে ভিডিও করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হবে না। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, রোজই বলছি, এবং আমাদের সাইটে এসে লেখালেখিটা অতি অবশ্যই করুন, ওটা একটা কিন্তু আলাদা কমিউনিটি, এলেই দেখতে পারবেন বহু লোক লিখছেন এবং সংখ্যাটা বাড়ছে। তো অবশ্যই লিখুন, আমাদের সঙ্গে থাকুন, সবাই মিলে আমরা তৈরি করি একটা বিকল্প কণ্ঠস্বর। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।